নিকুঞ্জ নিকেতন, লেখক রাজীব কুমার দাস। আজ পর্ব 18। চলুন তাহলে শোনা যাক। ইদানিং পিটারের বাইরের বিচরণ বেশ লক্ষ্য করছি সকলে। কোথায় যায় কি করে কিছুই বলছে না, কেমন একটা অস্থিরতা তার মধ্যে। পরিবার থেকে বেরিয়ে এসেছে আজ বেশ কয়েকটা বছর হয়ে গেল, অথচ একটিবারের জন্য তার সন্তানেরা এসে খোঁজ নেয়নি। একদিন তার নাতি ও নাতনি বাসায় না বলে দাদার সাথে দেখা করতে চলে আসে। পিটার তাতে অনেকটা আবেগী হয়ে উঠেছিল। বেশ কিছু সময় কাটায় ওরা একসাথে। তারপর একদিন জানতে পারে স্কুল ফাঁকি দিয়ে প্রায়ই দাদার সাথে দেখা করতে আসায় তাদের মা বেশ বকাঝকা দেয় আর সবসময় চোখে চোখে রাখে। পিটার তারপর থেকে এই অস্থিরতায় কাটায়। অনিমেষ জানায় পিটারকে কিছু লোকের সাথে একটা রেস্টুরেন্টে যেতে দেখেছে কয়েকদিন আগে। তার কাছ থেকে জানতে চাইলে বিষয়টা সে এড়িয়ে যায়। তারপর যেটা ঘটেছিল সেটা অবাক করার মতো একটা ঘটনা। বরাবরের মতো আমরা সকলে বসে বিকেলে চায়ের আড্ডায় মশগুল। হঠাৎ দেখি পিটারের ছেলে ও ছেলের বউ এসে উপস্থিত। সারোয়ার বেশ বিরক্তির সাথে তাকাচ্ছে। নরেন্দ্র প্রথমে পরিচয় জানতে চাইলে তারা পিটারের দিকে তাকিয়ে থেকে পরিচয় দেয়। আমার বাবার নাম পিটার গঞ্জ। ও আচ্ছা, তুমি পিটারের ছেলে? বেশ, তা হঠাৎ কি মনে করে? আঙ্কেল, আমরা বাবার সাথে কিছু কথা বলতে চাই। অবশ্যই বলবে, তবে তোমার বাবা যদি বলতে না চায় তাহলে জোর করবে না। ঠিক আছে, তোমরা কথা বলো। আমি মনমোহনকে বলছি চা দিতে। ভদ্রতার খাতিরে আমরা সকলে উঠে চলে আসি পিটারকে রেখে। সারোয়ার বেশ বিরক্ত আমার কথায়। তারপর বলে, আপনি কেন ওনাদেরকে সুযোগ দিলেন? যে সন্তান জন্মদাতার সম্মান করতে পারে না তাকে আবার ভদ্রতা কিসের? আমি জানি, কিন্তু ঘরে আসা মানুষটা অতিথি, আর অতিথিকে অবজ্ঞা করা আমাদের কালচারের বাইরে। এজন্যই তো বলে অতিথি দেব ভব, অর্থাৎ অতিথিকে দেবতা জ্ঞানে সমাদর করো। আমরা চলে আসার পর বেশ বিনয়ের সাথে তার ছেলে বাবার সাথে এসে বসে। ছেলের বউ তখনও দূরে দাঁড়ানো, তবে তাদের চোখে মুখে অসহায়তার ছাপ পরিলক্ষিত। বাবা, তোমার এমন সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের কথা একটিবারের জন্য ভাবলে না? আমরা যে কোথায় যাব, কি করব এই সন্তানদের নিয়ে? আমাদের সন্তান, তোমারও তো নাতি নাতনি। যাক, অবশেষে এটা মনে তো করতে পেরেছো, এটাই যথেষ্ট। তা আজ হঠাৎ করে কেন মনে পড়লো আমাকে সেটা বলো আগে। বাড়িটা বিক্রি করে আমাদের পথে বসিয়ে দিয়েছো। তোমার বাড়িতে আমাদেরও অংশ আছে, সেটা কি ভুলে গেছো? বাড়িটা আমার নামে, আর আইনি প্রক্রিয়ায় এটা বিক্রি করার অধিকার একমাত্র আমারই। এখানে তোমাদের অধিকার আসে কোথা থেকে? আমি যদি মরে যেতাম তাহলে উত্তরাধিকারীর প্রশ্ন আসতো। আমাদের উকিল বলেছিল মামলা করতে, কিন্তু তা করিনি। তুমি আমাদের কথা মনে না রাখলেও আমরা ঠিকই আজও তোমার বাবা মানি। তাই যখন তোমার কাছ থেকে অবমাননা পেয়েছি তখন কি মেনেছ? দিনের পর দিন আমার মতো একটা ডায়াবেটিস রোগীকে সামর্থ্য থাকা সত্ত্বেও খাবারের কষ্ট দিয়েছ, তখন কি মেনেছিলে? আমার শ্রমে গড়া সম্পদ মরার আগে আমি নিজেই শেষ করছি, এটাতে তোমার আইন বা তুমি কিছুই বলতে পারো না। আর হ্যাঁ, একটু টাকা খরচ করে যদি ভালো মানের উকিল ধরতে তাহলে এই বিষয়ে মামলার জন্য তোমায় বলতো না। যাই হোক, তোমাদের ব্যবস্থা তোমরা কিভাবে করবে সেটা তোমাদের বিষয়। আমি যা করেছি বুঝে শুনেই করেছি, এতে কারো কিছু বলার আছে বলে আমার মনে হয় না। তাহলে তোমার সাথে আমাদের আর কোনো সম্পর্কই রাখতে চাইছো না নাকি? সম্পর্ক? সম্পর্ক তো ছিল শুধু নামে, বন্ধন তো সেই কবেই তোমরা ছিন্ন করেছিলে। ভেবে নাও আজ অফিসিয়ালি সেটার পরিসমাপ্তি ঘটলো। আমাদের আর আপন ভাবছো না, তাই তো? আপনজন কাকে বলে বলতে পারো? শুধু রক্তের সম্পর্ক থাকলেই কি দুটি মানুষ আপন হয়ে যায়? না, আপনজন একে বলে না। আপন হতে হয় মন মানসিকতার দিক থেকে। সম্পর্কের দোহাই দিয়ে শুধু আনুষ্ঠানিকতা পালনকে আপন বলে না। সম্পর্কের মাঝে শ্রদ্ধা, মান্যতা এবং ভালোবাসাও প্রয়োজন, যেটা সন্তান হয়ে তোমাদের ছিল না। তোমরা ভয় পেও না, আমার মৃত্যুর পর তোমাদের কষ্ট করে আসতে হবে না। কফিন নিয়ে অন্তিমের যাত্রার জন্য এখন নিকুঞ্জ নিকেতন পরিবারই যথেষ্ট।
রক্তের সম্পর্ক নাই তো কি হয়েছে, মনের সম্পর্কেই এরা আমার আপনজন। তোমাদের আর কোনো কথা আছে বলে আমার মনে হয় না। আর হ্যাঁ, এই যাওয়ার আগে চা নাস্তা শেষ করে যেও। পিটারের কথাগুলো শোনার পর সারোয়ার বেশ উৎফুল্ল। সে এমনটাই কিছু চেয়েছে যেন তার সন্তানেরা পরিতাপ করতে পারে। ওরা চলে গেলে আমরা সকলে এসে উপস্থিত হই। সারোয়ার এটা সেটা অনেক কিছুই বলছে আর বাহবা দিচ্ছে, কিন্তু পিটারের সেদিকে কোনো খেয়াল নেই। আমি বুঝতে পারছি সে আমার উত্তরের অপেক্ষায় আছে। পরিস্থিতি একটু স্বাভাবিক দেখে পিটারকে নিয়ে বসি। এরই মধ্যে মনমোহন আমাদের জন্য আরো 1 কাপ করে চা দিয়ে গেল। তাহলে এই কয়দিনের দৌড়ঝাঁপ, অস্থিরতা সবই এই বাড়িটা বিক্রির জন্য? কেন করলে? কেন করলে মানে? দাদা, আপনি জানেন না ওরা পিটারের সাথে কতটুকু খারাপ আচরণ করেছিল? সারোয়ার, উত্তরটা তোমার কাছে নেই, পিটারের কাছে। তাই তাকেই বলতে দাও। ওদের কাছে শুধু একটা প্রয়োজন ছিলাম দাদা, আর কিছুই না। আমি সন্তান নামক বিষয়টায় হেরে যাওয়া একটা মানুষ, তাই নিজেকে নিজের মতো করে চালিয়ে নিতে চেষ্টা করলাম আর কি। গত বছর ওরা উকিল ধরেছিল বাড়িটা বিক্রির জন্য। ওদের ব্যবসায় টাকা প্রয়োজন, বাড়িটা ওরা বিক্রি করবে, তার চেয়ে আমি নিজেই বিক্রি করে দিলাম। 2 পয়সা আয় করার যোগ্যতা নেই, গড়া সম্পদ লুটিয়ে যাবে, তাই নিজেই এই কাজটা করেছি। সন্তানের মোহে একসময় এতটাই উতলা ছিলাম যে বাস্তবিক হয়ে তাদের গড়ে তুলতে পারিনি। অভাবে পড়লে কতটুকু ঝামেলা পোহাতে হয় এটা ওদের বুঝতে হবে। সবই তো ঠিক আছে, কিন্তু ওদের এভাবে নিঃস্ব করে তুমি কি শান্তি পাবে? আপনার কথাগুলো আমার মাথায় আসছে না দাদা। এই আপনি আমাকে বাস্তবিক হতে বলেছেন, আবার আপনিই বলছেন অন্যটা। আমি বাস্তবিক হতে বলেছি, নির্মম নয়। সন্তান যতই অন্যায় করুক, বাবা মা কখনো ফেলে দিতে পারে না পিটার। ওরা কষ্টে থাকলে তুমিও কি শান্তি পাবে? তা জানি। আর সেজন্যই বাড়ি বিক্রির টাকাটা 3 ভাগ করে নিয়েছি। 2 ভাগ ডিপোজিট করেছি নাতি আর নাতিনের নামে, আর 3য় ভাগটা আমাদের জন্য। আমাদের জন্য বলতে? আমাদের বলতে শুধু আমাদের এই নিকুঞ্জ নিকেতন পরিবারের জন্য। পিটার, আমাদের পরিবারের জন্য এই অর্থ লাগবে না যেখানে তোমাদের সন্তানদের আকাঙ্ক্ষা জড়িত। কিসের আকাঙ্ক্ষা? যেখানে পিতার পরিচয়ে সন্তানের পরিচয় গড়ে ওঠে, তার মাধ্যমে পায় উত্তরাধিকার সম্পদ, প্রতিপত্তি, আর সেই পিতাই এই সম্পদের তুলনায় নগণ্য হয়ে যায়। তারপরও আমাদের প্রয়োজন নেই। তাহলে নিকুঞ্জ নিকেতন পরিবারের একজন সদস্য হিসাবে আমি আর নিজেকে ভাবতে পারবো না। পারবে না মানে? আপনারা কি চান আমি বাকি জীবনটা সংকোচ নিয়ে বাঁচি? আগে সন্তানদের ভরসায় ছিলাম, এখন আপনার ভরসায়। তাহলে সে জীবন আর এই জীবনের মধ্যে ব্যবধান কতটা দাদা? তুমি এমনটা কেন ভাবছো? এখানে যারাই আছে সকলেই নিজের মতো করে থাকছে। আজ একটা কথা তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমাদের এখানে বসবাস করার পিছনে আমারও কিছু স্বার্থ রয়েছে। আমি অনিমেষের মতো হতাশায় ভুগতে চাইনি। একমাত্র ছেলে বিদেশ পাড়ি দেওয়ার পর আমি নিজেকে গভীর অন্ধকারে ডুব দিতে দেখেছি। তাই নিজেকে বাঁচিয়ে রাখতেই তোমাদের সাথে বসবাস। এটাতে শুধু তোমরা তোমাদের দিক থেকে ভেবো না, আমারও কিছু প্রয়োজন তোমাদের ছিল। পিটার, নরেন্দ্রদাকে অন্যভাবে ভেবো না। আমি অনিমেষ মরে গিয়েও বেঁচে রয়েছি তোমাদের সান্নিধ্য পেয়ে। আমি বুঝি আপনজনদের কাছে না পেলে শেষ বয়সটা কতটা বিষাক্ত। অনিমেষ, আমি নরেন্দ্রদাকে অন্যভাবে ভাবছি না। তোমাদের মাঝে আমিও স্বনির্ভর হয়ে বাঁচতে চাই। এই যেমন তুমি পেনশনের টাকা খরচ করছো, সারোয়ার করছে, আশরাফের স্ত্রী রওশনও করছে, তাহলে আমি কেন নয়? আমাকে বারণ করবে না কেউ প্লিজ। কিছুটা ফান্ড থাকুক না আমাদের জন্য। আমরা যে বয়সে আছি সেখানে কার কখন কোন প্রয়োজন পড়ে কে জানে। কোনো বিপদ হলে তখন কি টাকা ম্যানেজ করবে, তার চেয়ে এটা জমা থাকুক। পিটারের যুক্তির কাছে আমরা কেউই আর কিছু বলতে পারিনি। সত্যিই তো, আমাদের কারো কিছু হলে একসাথে টাকা পাবো কোথায়? তাছাড়া যেখানে আমরা কেউই সন্তানের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাইছি না, সেখানে পিটার কেন আমাদের পথ চেয়ে বসে থাকবে? পিটারের সিদ্ধান্ত কতটা যৌক্তিক ছিল সেটা জানা নেই, তবে এটা বলতে পারি আমরা প্রত্যেকেই স্বনির্ভর ও আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই। জীবন যদি আশীর্বাদ হয়, তাহলে বার্ধক্য কেন হবে অভিশাপ?